বক্তব্যটা। উনি স্পষ্টই বলেছেন যে এটি গত যে আন্দোলন হয়েছিল ৫ আগস্টের আন্দোলন যেটি আমরা বলি, সেখানে শিবিরের নেতৃত্ব, শিবিরের ভূমিকা সবাই ছিল এবং ডানপন্থীরাই এই আন্দোলনটি করেছেন। আ এবং বলেছেন শিবিরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা বিশ্বস্ত বন্ধু মনে করেছে, এইজন্যই ভোট দিয়েছে। কি বলবেন সেলিম খান? এই জায়গা থেকে আমি একটু অন্যভাবে দেখতে চাই। ওনার অনেক কথার সাথেই একমত। যেমন এই যে ২৪-এর অভ্যুত্থানের মধ্যে দিয়ে ছাত্রছাত্রীরা বা এদেশের যারা তরুণ সমাজ তারা অন্যায়ের প্রতিবাদ করেছে, ট্যাগিং এর প্রতিবাদ করেছে, যে ট্যাগিং এর রাজনীতি গত ২০-৩০ বা ৪০ বছর ধরে চলে এসেছিল। এগুলোর সাথে আমি সব একমত। কিন্তু এইটাকে ডক্টর ফয়জুল হক বা তারা তাদের অনুসারীরা বা তারা যেটা মনে করছেন যে এটা শিবিরের বিজয়, আমার দ্বিমতটা এই জায়গায়। কারণ ঢাকা ইউনিভার্সিটির ৭৮% ছাত্রছাত্রী যদি ভোট দিয়ে থাকে, এই ৭৮%-এর আমি মনে করি যে অর্ধেকও শিবির করে না। এই যে ১৪,০০০ ভোট পেয়েছে সাদিক কায়েমের এই ১৪,০০০ ভোটের মধ্যে যে এইখানে যে ৭,৫০০ মানে শিবির করে, নট দ্যাট। এখানে আমি বলবো যে এখানে অধিকাংশ ছাত্রছাত্রী শিবির করেন না, কিন্তু তারা এই ট্যাগিং এর রাজনীতির বিরোধিতা করেন। এবং এই ট্যাগিং এর রাজনীতির শিকার যারা হন, স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে যে তারা তাদেরকে সমর্থন করে যাচ্ছেন। আরেকটি জিনিস আমি বলবো যে গত ১ বছরে ২৪-এর গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশ ছাত্র শিবির এবং জামাত ইসলামী সামাজিক রাজনীতিতে তাদের যে কন্টিনিউশন আছে, তাদের যে ধারাবাহিকতা আছে, এইটাকে অনেক বেশি আরো সংহত করতে পেরেছেন। রাজীব, আপনি একটি জিনিস দেখেন, জামাত ইসলাম ১৯৪৬ সালে প্রতিষ্ঠার পর থেকে কখনোই ওইভাবে ইলেকটোরাল পলিটিক্স কিংবা পাওয়ার পলিটিক্স করেনি। তারা ১৯৪৬ সালে প্রতিষ্ঠার পর থেকে এই ভারতীয় উপমহাদেশে পাকিস্তান, বাংলাদেশ এবং কথিত ভারতে তারা কিন্তু সামাজিক রাজনীতি করেছে। যেটি ডক্টর ফয়জুল হক বললেন, গত ১ বছরে ইসলামী ছাত্র শিবির মেডিকেল ক্যাম্প করেছেন, ছাত্রীদের নিরাপত্তার জন্য কাজ করেছেন, তারা ফুড ফেস্টিভ্যাল করেছেন। এই যে সামাজিক কাজগুলো, রাজনীতির বাইরে যে কাজগুলো, পলিটিক্সের বাইরে যে কাজগুলো, এই সোশ্যাল কাজগুলো জামাত ইসলাম তাদের জন্মলগ্ন থেকে একটি আদর্শিক জায়গা হিসেবে নিয়েছেন। যারা রাজনীতির বাইরেও তারা এই কাজটিকে সবচেয়ে বেশি করেন। আপনি দেখবেন জামাতের জাতীয় পরিসরের রাজনীতির মধ্যেও কিন্তু সামাজিক রাজনীতির পার্সেন্টেজটা অনেক বেশি। সেটা আমি বলবো প্রায় 80%। 20% তারা পাওয়ার পলিটিক্স করেন এবং তারা স্টেট পলিটিক্স করেন বা ইলেকটোরাল পলিটিক্স করেন। এই সামাজিক রাজনৈতিক কাজগুলোকে জেনজিদের যেহেতু রাজনৈতিক কোনো দল নেই, রাজনৈতিক কোনো এরকম ইলেকটোরাল পলিটিক্সের ধারক বাহক নেই, যে কারণে এই সামাজিক রাজনীতির তাদের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠে। আমি এই অ্যানালিটিক্যাল জায়গাটা বোঝানোর চেষ্টা করছিলাম, পলিমিক্সের জায়গাটা বোঝানোর চেষ্টা করছিলাম। এখানে আমি কাউরিপুরি বায়াস হয়ে এই ধরনের মন্তব্য অন্ততপক্ষে টকশোতে করা উচিত না, যেটা আমাদের দেশের টকশোতে অংশগ্রহণকারীরা প্রায়শই করে থাকেন, যে তারা এক ধরনের রাজনৈতিক জায়গা থেকে দেখেন, কিন্তু ডাকসুর নির্বাচনটাকে রাজনৈতিক দিক থেকে দেখার কোনো অবকাশ নেই। কেননা আমি বলেছি এটা 69-এর ডাকসু না, এটা 73-এর ডাকসু না, এমনকি এটা 90-এর ডাকসুও না, এইটা 24 পরবর্তী জেনজির ডাকসু। এই ডাকসুতে এখানে রাষ্ট্রনৈতিক জায়গাটির প্রভাব অনেক কম, যে কারণে আমি মনে করি আগামী দিনে যে বাংলাদেশের রাষ্ট্রনৈতিক পলিটিক্স বা পলিমিক্স, সেই পলিমিক্সে ডাকসুর প্রভাব অনেকটাই কম হবে। প্রথমত এই সামাজিক কারণে, সামাজিক রাজনীতির কারণে। আর দ্বিতীয়ত হচ্ছে একটি বিশাল অংশকে বঞ্চিত রেখে আমরা ডাকসু কেন্দ্রিক চিন্তা যদি করি বাংলাদেশের আগামী রাজনীতিকে, তাহলে এটা বোকার স্বর্গে বাস করা হবে। কারণ একটি বিশাল অংশ বেসরকারি বিশ্ববিদ্যালয়, বিশাল অংশ মাদ্রাসার স্টুডেন্ট, তারা কিন্তু এই ডাকসুর যে মেইন স্রোত বলে ভাবছি, তাদের চিন্তনের বাইরে রয়ে গেছে। তাদেরকেও সাথে নিয়ে চিন্তা করতে হবে। আরেকটি কথা না বললেই নয়, গত 40 বছরে আন্তর্জাতিক প্রেক্ষাপট বিবেচনায়, আঞ্চলিক প্রেক্ষাপট বিবেচনায় বাংলাদেশে যে ইসলামাইজেশন ঘটে গেছে, সেই ইসলামাইজেশনটাকে আফগানিস্তানের মতো ইসলামাইজেশন ভাবলে হবে না, সেই ইসলামাইজেশনকে বাংলাদেশের ইসলামের মতো করে ভাবতে হবে। আমি একটি কথা বলি, যে ভারতবর্ষে ইসলাম এসেছিল মূলত সুফি, এবং আজকের পৃথিবীতে ইসলামের 3টি স্রোত আছে। একটি হচ্ছে প্যাগান ইসলাম বা আরব ইসলাম, একটি পার্সিয়ান ইসলাম তথা সুফি ইসলাম, আর একটি হচ্ছে ভারতীয় ইসলাম। ভারতীয় ইসলামটাকে নিয়ে একটু আলোচনা করি আমি। ভারতীয় ইসলাম হচ্ছে সবাইকে অ্যাকোমোডেট করে। এখানে যারা পীর মাশরেকরা এসেছিলেন, হজরত শাহজালাল, হজরত শাহপরান, হজরত শাহ মঈনুদ্দিন চিশতি, এরা যারা এসেছিলেন, তারা কিন্তু এসে যখন দেখলেন এই ভারতবর্ষ ভক্তির ভক্তির ভারতবর্ষ,
এই ভারতবর্ষ মানবিকতার ভারতবর্ষ, এই ভারতবর্ষ প্রকৃতির ভারতবর্ষ, এই ভারতবর্ষ সারা মানে বিশ্বের মানুষের ভারতবর্ষ, তখন তারা কিন্তু ধর্ম, গোত্র, বর্ণ নির্বিশেষে সবাইকে বুকে ধারণ করেছিলেন, ইসলামের বুকে ধারণ করেছিলেন। আমরা যদি সেই জায়গা থেকে দেখি যে বিশেষ করে ব্রিটিশ আসার পরে ব্রিটিশ এই জায়গাটিকে প্রথম খর্ব করেন এবং তারা এইখানে ভারতীয় যে ইসলাম যেটা কি প্রস্ফুটিত হয়েছিল, ভারতীয় ইসলামকে তারা মানবিকতার ইসলামকে তারা একটা রাজনীতির ইসলামে পরিণত করে, যেটা পরবর্তীতে আরো সংহত হয়েছে। বাংলাদেশে আজকে যে ইসলামের নামে রাজনীতি হচ্ছে, এটি আমি ক্যাটাগরিক্যালি বলবো এটি রাজনৈতিক ইসলাম। এই ইসলাম আমেরিকার পৃষ্ঠপোষকতার ইসলাম, এই ইসলাম আজকে গাজার বিরোধিতাকারী সৌদি আরবের ইসলাম। এই ইসলাম বাংলাদেশে সম্ভব না, অন্যভাবে ইসলামকে ভাবতে হবে। এই ইসলাম ভারতবর্ষের ইসলাম হিসেবে ভাবতে হবে। এই ইসলাম বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক রাজনীতির অন্তর্ভুক্তিমূলক সামাজিকতার ইসলাম বলে ভাবতে হবে। সেই কারণে আমি বলছি এই বিজয় যদি মনে করে জামাত ইসলাম রাজনৈতিক ইসলামের বিজয়, আমি একটু বলে নেই আমি এই বিজয় জামাত ইসলাম বা অন্য ডানপন্থী ইসলামিক দলগুলো, রাজনৈতিক ইসলামিক দলগুলো যদি মনে করে থাকে যে এটি তাদের বিজয়, আমি বলবো তারা বোকার স্বর্গে বাস করছেন। এই বিজয় ভারতের ভারতীয় ইসলামের বিজয়। এই বিজয় ভারতবর্ষের ইসলামের বিজয়, যে বিজয় অন্তর্ভুক্তিকে ধারণ করে, যে বিজয় মানবিকতাকে ধারণ করে, যে ইসলাম মানুষকে ধারণ করে, যে ইসলাম প্রকৃতিকে ধারণ করে, যে ইসলাম মানে প্রকৃতি যা দেয় তাকে স্বীকার করে, তার প্রতি কৃতজ্ঞ থাকে। শেষ পর্যায়ে আপনার কাছে আমার শেষ প্রশ্ন,